দর্শক, স্বাগত সবাইকে আমাদের সরাসরি আয়োজন নিয়মিত টকশো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো প্রথমে বলবো, এরপরে আমাদের প্যানেল অতিথি এবং জুম প্ল্যাটফর্মে যুক্ত অতিথির সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে গাছ এবং ঘর চাপায় 20 জনের প্রাণহানি ঘটেছে, 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, বিদ্যুৎহীন হয়েছে 70 লাখ গ্রাহক সারা দেশে। চিত্রাঙ্গের প্রভাবে ঢাকা চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, খুলনা, বরিশাল, ভোলা এইসব শহরও সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আজকে বরিশালে। রাজধানীতে ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গহানির ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা ডেঙ্গুর প্রভাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন একে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজনীতির প্রসঙ্গ আজকে আলাপ করব সমসাময়িক বিষয় নিয়ে। বিএনপির কর্মসূচির চলছে, একই সঙ্গে মাঠে আছে আওয়ামী লীগও, তারাও পাল্টাপাল্টি কর্মসূচি করছে এবং বক্তব্য দিচ্ছে পাল্টাপাল্টি। রাজনীতিতে কি সমীকরণ এই সমাবেশগুলোকে কেন্দ্র করে এবং আগামী দিনগুলো বা কেমন যাবে রাজনীতির মাঠে, আলাপ করব এই প্রসঙ্গ নিয়েও। প্রথমেই পরিচিত হব স্টুডিওতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাগত আপনাকে। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বাংলা বিচিত্রা পত্রিকার সম্পাদক জনাব সুভাষ সিংহ রায়, স্বাগত আপনাকে। এছাড়াও জুম প্ল্যাটফর্মে আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এবং রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের প্রফেসর রেজাউল করিম এবং রয়েছেন আমাদের এনটিভির সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট বরিশাল জনাব আক্তার ফারুক শাহিন, আমাদের আলোচনায় যুক্ত হবেন। আমি আক্তার ফারুক শাহিনের কাছ থেকে শুরু করতে চাই। জনাব আক্তার ফারুক শাহিন, শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে চিত্রাঙ্গের খবর দিয়ে শুরু করেছি কালকে, এবং আজকে খবরের মূল অংশই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়, মানুষের সাফারিংস, ক্ষয়ক্ষতি, মৃত্যু এবং আমাদের প্রস্তুতি, আমাদের সামর্থ্য। বরিশালের চিত্রটি যদি আপনি সংক্ষেপে বলেন তাহলে আমাদের অতিথিরাও কিছু আলোচনার খোরাক পাবে এবং এ নিয়ে আমরা এগোবো। একটু আলোচনায় যুক্ত করতে চাই আপনাকে। ধন্যবাদ। আমি আমার এই চিত্রাঙ্গের আগের দুদিন এবং আজকে পর্যন্ত এই 3-4 দিনের অভিজ্ঞতা যদি বলি, তাহলে এবার চিত্রাঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতি, যেমন আমরা সিডর মোকাবেলা করেছি 2007, এরপরে মহাসেন, আইলা, নার্গিস, অনেকগুলো ঝড় আমরা মোকাবেলা করেছি। সেই তুলনায় চিত্রাং কিন্তু খুব বেশি ভয়াবহ কোনো ঝড় ছিল না। তবে এই চিত্রাং আমাদের জন্য একটা বিপদ সংকেত রেখে গেছে, এটা আমি মনে করি। বিপদ সংকেতটা আমি বলবো এ কারণে যে ভাটি অঞ্চলের এলাকা বরিশাল, এবং ভাটি অঞ্চলের এলাকা বরিশাল হিসেবে এই শহরে আসলে কখনোই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এই অঞ্চলের মানুষ কখনোই দেখেনি যে বরিশালে স্থায়ী কোনো জলাবদ্ধতা হয়েছে। কিন্তু এবার চিত্রাং একটা ভয়াবহ চিত্র কিন্তু বরিশাল নগরীকে দিয়ে গেছে, এবং দিয়ে গেছে বললে ভুল হবে। এই ভয়াবহ অবস্থাটা কিন্তু এখনো বিরাজমান। মানে শরণাতীত কালের মধ্যে এই বরিশাল নগরী এতটা প্লাবিত আর কিন্তু কখনোই হয়নি। গতকাল মধ্যরাতের আগের 24 ঘন্টা যদি আমরা হিসেব করি, তাহলে বরিশালে আবহাওয়া বিভাগ 352 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এই চিত্রাঙ্গের এই সময়টুকুতে। অন্যান্য সময় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে চিত্রাঙ্গে বা অন্য যে কোনো ঝড় বা এরকম প্রাকৃতিক দুর্যোগে বা অতি বৃষ্টিতে নগরীতে পানি যদি জমেও, কিন্তু সেই পানি কিন্তু 2-4 ঘন্টার মধ্যে নেমে যায়। কিন্তু এবার আমরা যেটা দেখেছি, একদিকে হচ্ছে পানি এত বেশি পানি জমেছে। একটু জিজ্ঞেস করি যে সমস্যাটা কি হয়েছে, কোন বিষয়টা বেশি প্রভাব ফেলেছে এই জলাবদ্ধতার কারণে? জলাবদ্ধতার পেছনে আমি যদি মোটা দাগে বলি তাহলে 3টি কারণ। এখানে যারা আছেন সবাই জানেন, বা যারা দেখছেন তাদেরও সবারই ধারণা আছে যে বরিশালকে একসময় বলা হতো প্রাচ্যের ভেনিস। এখানে অসংখ্য খাল, নদী, নালা আছে বলেই এই বরিশাল শহরকে, আমি নদীটা বাদ দিই, খাল এবং নালা, ডোবানালা, এই খাল এবং জোয়ার ভাটার যে খালগুলো ছিল, এ কারণে কিন্তু বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হতো। তো এখন এই বরিশাল শহরে কিন্তু এখন খাল শূন্য। এখানে একসময় 27 থেকে 30টা খাল ছিল যেগুলো জোয়ার ভাটা বইতো, এবং যেগুলোর সংযোগ ছিল কীর্তনখোলা, সুগন্ধা, আড়িয়ালখা, সন্ধ্যায় সমস্ত। এগুলো ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, এই কারণগুলো কি চিহ্নিত করছেন আপনি?
না, ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, এটি তো একটা কারণই। কিন্তু এক্ষেত্রে কিন্তু যারা এই খালগুলো রক্ষার দায়িত্বে ছিলেন, বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে ছিলেন, মেয়রের দায়িত্বে ছিলেন, তারাও কিন্তু এই সিটি কর্পোরেশনের আয় বর্ধন করার জন্য, আয় বাড়ানোর জন্য খালগুলোকে ভরাট করে সেখানে স্টল করেছেন এবং সেই স্টলগুলো ভাড়া নিয়েছেন। এটি সিটি কর্পোরেশনও করেছে। আবার সাধারণ যারা মানুষ, যারা খালের দুপারে বসবাস করে, তারাও খাল দখল করেছে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে শহরে যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ। এই ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ঠিক মতো পানি কিন্তু নদীতে নামতে পারছে না। এটি হচ্ছে দ্বিতীয়। আমি এখানে একটু থামাবো আপনাকে। অন্যান্য শহরগুলোর অবস্থা খুব ভালো নয়, রাজধানীর অবস্থাও কিন্তু এর চেয়ে খুব একটা ব্যতিক্রম নয়। এখানেও জলাবদ্ধতার একটা কঠিন সংকট আছে। আমরা একটু খুলনা থেকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিন বিভাগের প্রফেসর, শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, প্রফেসর রেজাউল করিম, আপনি খুলনার চিত্রটা একটু বলবেন। এবং এটা তো এখন দেখা যাচ্ছে যে সারা দেশেরই একটা ক্রনিক প্রবলেম হয়ে গেছে। একটু অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় বা এই ধরনের একটা প্রাকৃতিক অবস্থার মধ্যে আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না। এর আগেও কিন্তু খুলনা এই ধরনের জলাবদ্ধতার অবস্থা তৈরি হয়েছিল। এবারে চিত্রটি কেমন দেখছেন আপনি? সমাধানের উপায় একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। খুলনার চিত্র আর বরিশালের চিত্র যে খুব বেশি ডিফারেন্স তা কিন্তু না। খুলনাতে বরাবরই একটা জলাবদ্ধতা ছিল এবং এবারের জলাবদ্ধতা একটু ভিন্ন, এই কারণ যে খুলনা শহরের যে নদী নালা, খাল বিল যেগুলো আছে, সেগুলো তো মোটামুটি প্রতি বন্যার সাথেই বা প্রতি যে জলোচ্ছ্বাস বা এই ধরনের দুর্যোগ আবহপূর্ণ অবস্থায় প্রায় সময় ডুবে যায়। আর যেটা হলো যে প্রতিটা খুলনা শহরের যে সমস্ত বা বিভিন্ন ওয়ার্ডের বেশ কিছু ড্রেনেজের কাজ হচ্ছে আর কি। হ্যাঁ, ড্রেনেজের কাজ হওয়ার কারণে সমস্ত ড্রেনেজ গুলো বদ্ধ হয়ে আছে, যার কারণে পানি তাদের যে প্রবাহ সেটা একটা বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে দেখা গেছে যে অল্প বৃষ্টিতেই বা অল্প আবহাওয়াতেই মোটামুটি অনেক প্রায় খুলনা ডুবে যায়। বিশেষ করে দেখবেন যে কালকে যে বিশেষ করে রয়্যাল চত্বরের যেটা খুলনার যে হার্ট অফ দ্য সিটি যেটা বলা হয়, প্রায় দেখা যায় যে সবসময় এরকম অবস্থায় হাঁটু সমান পানি থাকে। তাই সেই কারণে আমি বলবো যে এটা খুলনা শহরের জন্য কোনো নতুন বিষয় না, কিন্তু গতকালকে বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে খুলনা শহরটা প্রায় পানির নিচে চলে গেছিল এবং দুর্যোগ আবহাওয়া থাকার কারণে যে মানুষের যে একটা কি বলে জনভোগ বা যেটা মানুষকে বেশ কিছু সময় তাদেরকে আটকে রেখেছে এবং সমস্ত এলাকাগুলো পানির নিচে চলে গেছে। তো এটা একটা প্রতিটা ঘূর্ণিঝড় বা চিত্রাঙ্গ এই ধরনের যে সমস্ত দুর্যোগ হচ্ছে সেগুলো একই রকম। ধন্যবাদ। একটু আপনাকে থামাতে চাই। আমাদের উপস্থিত অতিথিরা আছেন স্টুডিওতে, যেমন শওকত মাহমুদ। আমরা আসলে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছি। সারা দেশেরই শহরের এক অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের হাত নেই, কিন্তু টাউন প্ল্যানিংয়ের উপরে বা আমাদের যেই নগর পরিকল্পনার বিষয়গুলো এখানে চলে আসে। আপনি এই ঘূর্ণিঝড় মোকাবেলার যে প্রস্তুতি এবং এটার যে কনসিকুয়েন্স কি দেখতে পেলেন? দেখুন, এবার আমার কাছে মনে হয়েছে যে যেটা শাহিন বলল যে ঝড়ের তীব্রতা ছিল না, কিন্তু এটা ব্যাপকতা ছিল। এবং এই ব্যাপকতাটা আমাদের এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই, যেটা আমরা পরে বৃষ্টি দেখতে পাই, কিন্তু এবার বৃষ্টিটা আগেই হয়েছে, প্রবল বর্ষণ। এবং এই প্রবল বর্ষণের কারণে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে আজকেও বৃষ্টি হবে, কিন্তু আজকে সেইভাবে পরের দিন বৃষ্টি হয়নি। তো প্রথম দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আবহাওয়ার পূর্বাভাসটা নিয়ে এদিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ এই পূর্বাভাসগুলো ঘূর্ণিঝড় আসলেই আমরা এমন পূর্বাভাস দিই, যেমন 7 ও 8 নম্বর বিপদ সংকেত, এটা উই ডোন্ট নো, আমরা জানি না যে এই বিপদ সংকেতের অর্থটা কি। কারণ সিডরের যখন হয়েছে তখন বিপদ সংকেত কত ছিল। আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে মন্ত্রী প্রায় 12টা 1টার দিকে মানে মন্ত্রীর কাছ থেকে শোনা গেল যে এটা কেটে গেছে। কিন্তু আবহাওয়া অফিস বলছে উনি কিসের ভিত্তিতে এই বক্তব্য দিচ্ছেন আমরা জানি না। এবং আবহাওয়া অফিসের পূর্বাভাস নর্মালি থাকে যে অমুক অমুক অঞ্চলে এই ঝোড়ো হাওয়া হতে পারে, এই ধরনের একটা জেনারেলাইজ। আমাদের ওয়েদার ফোরকাস্ট, এটা আপনি ওয়েস্টার্ন ভালো টিভি চ্যানেলগুলোতে দেখবেন, অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে বারবার বলছে গতিপথ এইভাবে যাবে, ওইভাবে যাবে, তারা কিন্তু বলে দেয়। কিন্তু আমাদের এখানে অ্যানালাইসিসটার ক্ষেত্রে আমরা খুব পিছিয়ে আছি। এবং এই 7-8 নম্বর যে কেন হলো,
আমি এখন মনে হচ্ছে যে এটা সেরকম ছিল কি না, এবং সরকারের প্রস্তুতি বলতে গেলে অন্যান্য ঘূর্ণিঝড়ের সময় যেটা দেখি, এবার হচ্ছে জাহাজ সব রেডি, হেলিকপ্টার রেডি, বিমান বাহিনী রেডি, সেনাবাহিনী সতর্ক অবস্থায়। তো আমার কাছে প্রধানমন্ত্রীর অফিসে মনিটরিং সেল, প্রধানমন্ত্রী নিজে তদারক করছেন। আমরা মনে করছি একটা নির্ঘুম রাত আমাদের কাটবে কারণ খবর জানার ক্ষেত্রে, কিন্তু আঘাতের সময় দেখা গেল যে আসলে আঘাত করেছে। 12টার পরে আর কোনো খবর হ্যাঁ, 12টার পরে খবর ছিল না। মৃত্যুর সংখ্যাও আমি বলবো যে এটা উল্লেখযোগ্য মৃত্যুর সংখ্যা। ঘরবাড়ি ডুবে গেছে, নিম্নাঞ্চলে ফসল নষ্ট হয়েছে, এবং পরিসংখ্যানগুলো খুব দ্রুত আমাদের হাতে চলে এসছে সরকারি ডিপার্টমেন্ট। এবং বলা হয়েছে লক্ষ লক্ষ লোককে শেল্টারে নেওয়া হয়েছে। এগুলো হয়তো হয়েছে, কিন্তু এগুলো তো আর ভেরিফাই করার সুযোগ নেই, কিন্তু গেছে, শেল্টারে মানুষ গেছে এবং ঘরেও মানুষ ছিল। তো দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ওয়েদার ফোরকাস্টটাকে এটা ইমপ্রুভ করার ক্ষেত্রে নজর দেওয়া উচিত। সেকেন্ডলি, আপনি যেটা বললেন, এই যে সারা বাংলাদেশ ডুবেছে, এটা কিন্তু জলোচ্ছ্বাসের পানিতে ডুবেনি, ডুবেছে বৃষ্টির পানিতে। তো এই যে প্রবল বৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়ের পেছনে শত শত মাইল ছিল, মেঘমালা ছিল, সেগুলি কিন্তু বৃষ্টি ঝরেনি, সামনের মেঘগুলো বৃষ্টি ঝরিয়েছে। কিন্তু এই বৃষ্টির ক্ষেত্রে আমাদের আসলে যে টাউন প্ল্যানিংয়ের কথা বললেন, এই পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা, এটা প্রত্যেকটা শহরেই এটা একটা সমস্যা হয়ে গেছে। মফস্বলের শহর, যেখানে নদীর পাড়ের শহর, সেখানে পানি শহরের ভিতরে জমে যাচ্ছে, কিন্তু পানি নামছে না। এটা একটা আশ্চর্য বিষয়। সুভাষ সিংহ রায়। শওকত মাহমুদ ভাই যে কথাগুলো উপস্থাপন করেছেন সেটা খুবই জরুরি বিষয়, কেননা আজকের এই বিজ্ঞানের যুগে আপনাকে বিজ্ঞান মেনেই চলতে হবে। এবং সারা পৃথিবীতে প্রায় 3000-এর উপরে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আছে, এবং এই কম্পিউটারের যাত্রা শুরু হওয়ার পর থেকেই এই যে আপনি যেটাকেই বলেন না কেন, ইলেকট্রনিক টেলিগ্রাফ আবিষ্কারের পরে অনেক ব্যাপক উন্নতি ঘটেছে। তা আমরা কতটুকু তার কার্যকরী করতে পেরেছি সে ব্যাপারে নিশ্চয়ই শওকত মাহমুদ ভাই যে ব্যাখ্যা দিয়েছেন, এখানে ইস্তেকরা যে আছে আরও ভালো বলতে পারবে। এবং আমরা সেই জায়গাতে কতটা অগ্রগতির জায়গা তৈরি করতে পেরেছি সত্যি। আমরা যদি, কেননা এই যে সাইক্লোনগুলো, ট্রপিক্যাল সাইক্লোন যেটা থাকে, সেটার কাছাকাছি কিন্তু ছিল। আপনি যদি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হতো, তাহলে আমরা কোন পর্যবেক্ষণ অবস্থায় থাকতাম এবং কী ফোরকাস্টিং হতো, সেটা কিন্তু আমার কাছে একটু খটকাই না। কিন্তু যেটা বলে যে আমাদের ক্যাপাসিটি অফ, মানে কি বলে যে ফোরকাস্টিং দ্য প্রিসাইজ আর কি, সেটা আমি বলছি সেইগুলোর ব্যাপারে আমাদের অনেক সতর্ক হতে হবে। আরেকটা ব্যাপার, যতই বলি না কেন, আমাদের লোকাল গভর্নমেন্টকে অনেক বেশি কার্যকরী হতে হবে। আর আপনি যদি শুধুমাত্র মেয়র নির্বাচন করেন, চেয়ারম্যান নির্বাচন করেন, আর কাউন্সিলরদের শক্তিশালী না করেন এবং দায়বদ্ধতার জায়গায় না আনেন, আপনি কোনো শহর ঠেকাতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতা কিন্তু ডেঙ্গু নির্মূলে অনেকখানি আমাদের চেয়ে অগ্রগতি হয়েছে, কারণ ওখানে কাউন্সিলররা বেশ শক্তিশালী, কারণ কাউন্সিলররা শেষ পর্যন্ত মেয়র নির্বাচন করে। আর আমাদের এখানে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে লোকাল গভর্নমেন্ট চলে। আমি এই ঘূর্ণিঝড়টাকে দুইভাবে দেখতে চাই। একটা হলো আমাদের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার যে পূর্বাভাস আমরা পেয়েছিলাম তাতে মনে হচ্ছিল একটা সুপার সাইক্লোন, যেটাকে ক্যাটাগরি 5 বলে, যেটা 70-এর 12 নভেম্বর হয়েছিল, কিংবা ধরেন 91 সালে 29 এপ্রিল হয়েছিল, সেরকম একটা ঘূর্ণিঝড় মনে করেছিলাম। কিন্তু আমরা দেখলাম যে এটা একটা মাঝারি মানের সাইক্লোন। তার অর্থ হলো তার পূর্বাভাসটা ভুল ছিল। পূর্বাভাসটা ভুল ছিল আরও একটা কারণে, সে ভোরবেলার কথা বলেছে কিন্তু মাঝরাত্রিতেই আঘাত করেছে। সব ফলে আবহাওয়া পূর্বাভাস আজকের যুগে এসে এরকম একটা জায়গায় পৌঁছবে, বলতে পারবে না তার গতিপথ কী, তার রেঞ্জ কী, তার স্পিড কোথায় এবং সে কখন আঘাত কানবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা তার অর্থ হলো আমাদের আবহাওয়া বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একটা সাইক্লোনকে রিড করতে। এবং আমরা যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের লঞ্চ করা হলো, তখন কিন্তু বলা হয়েছিল যে আমরা আবহাওয়া পূর্বাভাস আরও সঠিকভাবে পাবো। তার অর্থ হলো যে সেটাকেও আমরা হয়তো ঠিকমতো ব্যবহার করতে পারি না, নিজস্ব স্যাটেলাইটের দিকেও আমরা আমাদের নজরটা দিইনি। দ্বিতীয় যে জায়গাটি মনে হয়েছে যে আমাদের একটা সক্ষমতা তৈরি হয়েছে মানুষকে রিলোকেট করার ক্ষেত্রে, মানুষকে ঘূর্ণিঝড় কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জানমালের ক্ষতি কমানোর ক্ষেত্রে। কিন্তু যেটা আমাদের আমাদেরকে খুব বড় ধরনের করলো সেটা হলো এই যে এত বৃষ্টি হলো। আপনি দেখেন ঢাকা শহরের কথাই যদি ধরেন, 300 ফিটের মতন উঁচু জায়গায় পানি জমে গেছে। এটা কীভাবে সম্ভব হলো? তার অর্থ হলো আমার নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি একটা লেখা লিখেছিলাম যে ঢাকায় বৃষ্টি হওয়ার প্রয়োজন নেই, মেঘ দেখলেই ভেসে যায় ঢাকা।
তো এখন তার চাইতে মনে হচ্ছে খারাপ অবস্থায় গেছে ঢাকার বাইরে বরিশাল এবং খুলনার যে বৃষ্টির পূর্বাভাসটা দিতেও কিন্তু ব্যর্থ হয়েছে। এবং আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে যে আমরা যে একটা ক্লকড মানে মেট্রোপলিটন সিটি তৈরি করছি ঢাকার বাইরেও, তার একটা প্রমাণ হলো এবারের ঘটনাটা। সারাদিন কিন্তু পানি নামে নেই, পরের দিনও। আমি একটু যোগ করি, আপনি দেখবেন রাজশাহী সিটি কর্পোরেশন এখনকার যিনি মেয়র, তিনি প্রথমবার যখন মেয়র হয়েছিলেন তখন কিন্তু তিনি একটা ব্যাপক পরিবর্তন ঘটেছেন। এক সময় কিন্তু হাঁটু পানি থাকতো, ওই যে আকাশে মেঘ জমলে হাঁটু পানি হয়ে যেত। এখন কিন্তু দেখবেন ওখানে কিন্তু অনেক অগ্রগতির জায়গা শুরু হয়েছে। অতএব এগুলো আমাদের সামনে আনতে হবে যে কোথায় কোন জায়গায় কাজ করা প্রয়োজন। পরিকল্পনার অভাব আছে এটা বলছেন। এই আমরা এইগুলো গোছাতে পারিনি, ব্যবস্থাপনা ত্রুটি রয়ে গেছে। জনাব ইশতিয়াক রেজা, আলাপ করছিলাম যে নগরীর পরিকল্পনার বিষয়টি, পরিকল্পনাবিদরা কিংবা যারা সিটির কর্তৃপক্ষ আছেন এখানে বরিশাল খুলনা থেকেও আমরা শুনলাম কোনো শহরে কিন্তু ওয়েল প্ল্যান, কোনো খুব অর্কেস্ট্রেটেড কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। যদিও অনেক মেয়রদের পক্ষ থেকে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে অনেক লম্বা লম্বা কথা বলা হচ্ছে, প্রস্তুতিতেও আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় এগিয়ে আছি বলছি। আসলে রিয়েল সিনারিওটা কি দেখলেন? রিয়েল সিনারিওটা কয়েকটা খুব দুঃখজনক দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে। একটা হলো মৃত্যু। আপনারা হয়তো অনেকে মনে করবেন মাত্র কয়েকটা লোক মারা গেছে, কিন্তু একটা নিম্ন মাঝারি ঘূর্ণিঝড়ে এতগুলো লোকের মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়। তার অর্থ হলো যে আমরা মানুষের মৃত্যু ঠেকাতে যে ধরনের সুরক্ষা প্রয়োজন সেটা দিতে পারছি না। গাছ উপড়ে পড়া, গাছ লাগালেই হয় না, গাছকে যত্ন করতে হয়, গাছের গোড়াটা যাতে নিম্ন পর্যায়ে যায়। আমরা যখন যত্রতত্র যে কোনোভাবে গাছ লাগাচ্ছি রাস্তার পাশে, রাস্তার মাঝখানেও সবচেয়ে বিপজ্জনক হলো রাস্তার মাঝের গাছগুলো। আমরা যে ডিভাইডার তৈরি করে মাঝখানে গাছ লাগিয়েছি এগুলো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এগুলো কিন্তু যতটা না পরিবেশ রক্ষা করছে তার চেয়ে বেশি জীবনহানি করছে। আমাদেরকে কিন্তু এগুলো একটু ভাবতে হবে। অনেকে হয়তো অন্যভাবে নেবেন, অনেক পরিবেশবিদ আছেন। আরেকটা হলো আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা শহরগুলোতে নাই বললেই চলে। শুধু ঢাকা শহরের কথাই ধরেন, ঢাকায় আপনি পানি সরাবেন কোথায়? ড্যাপ নিয়ে কদিন আগে আলোচনা হলো, ড্যাপ বন্ধ করে ডিওএইচএস হচ্ছে, ড্যাপ বন্ধ করে হাউজিং হচ্ছে, প্রাইভেট হাউজিং হচ্ছে, ড্যাপ বন্ধ করে ড্যাপের জায়গার মধ্যে ফ্লাড ফ্লো জোনের মধ্যে ব্যক্তিগত হাউজিং হচ্ছে, ফ্লাড ফ্লো জোনের মধ্যে অন্যান্য, এটা তো হচ্ছে পানিকে সরানোর জায়গা না। আরেকটা হলো এত উদাসীনতা প্রকৃতির ব্যাপারে পৃথিবীর আর কোনো দেশে দেখা যাবে না। পলিথিন নিয়ে কি যে একটা অবস্থা। আপনি ঢাকায় যে কোনো ড্রেন 1/2 কিলোমিটার যদি আপনি খনন করেন তাহলে আমার ধারণা 50 কিলোমিটার পলিথিন। কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ব্রাউনবাড়িতে সবচেয়ে খারাপ অবস্থা দেখলাম আমি। আর খুবই খারাপ অবস্থা, প্রত্যেকটা শহর পলিথিনে ক্লগড হয়ে গেছে এক একটা শহর। এবং আরেকটা হলো যে আমরা আমাদের আরবানাইজেশনের নামে আমরা আসলে এক ধরনের আরবানিজম করছি, অর্থাৎ নগরায়নের উন্মত্ততা করছি, তার ফলাফল আমরা পাচ্ছি। জনাব আক্তার ফারাক শাহীন, বরিশালের এই সিচুয়েশনটা, এই যে আপনি বলেন শরণাতীত কালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জলাবদ্ধতায়, এটা উত্তরণের উপায় কি? আর এই উদাসীনতার জন্য আপনি কাকে দায়ী করবেন? দেখুন, আমি যদি বলি আসলে এই সমস্যাটি থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া খুব কঠিন এই কারণে যে আমরা সবাই জলবায়ু পরিবর্তনের কথা বলি, কিন্তু নদীর যে তলদেশ নাব্যতা সেটিও কিন্তু উপরে উঠে আসছে, নদীগুলো তাদের নাব্যতা হারাচ্ছে, এটি একটি সমস্যা। আবার আমরা যদি মানে যারা পানি নিয়ে গবেষণা করেন তাদের সূত্র যদি ধরি তাহলে দেখা যাবে যে এই যে বেড়িবাঁধ এবং নদীতে বাঁধ দিয়ে যে কৃষিকাজ, এগুলোও কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ভাঙছে। তো এই সমস্ত কারণে আজকে যদি বরিশাল নগরীতে আপনি ড্রেনেজ সিস্টেমটাকে নতুন ভাবে সাজানোর কথা চিন্তা করেন, এখানে একটা বড় সমস্যা আছে। সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন গুলোকে বা পৌরসভা গুলোকে কিন্তু আগে যে পরিকল্পনা ভিত্তিক বা উন্নয়ন পরিকল্পনা ভিত্তিক বরাদ্দ দিত সরকার, সেটির মানে সেটিও কিন্তু কমিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে অনেক ক্ষেত্রে। বরিশালে গত 4 বছরে কোনো উন্নয়ন মানে প্রকল্পের বিপরীতে একটি টাকাও কিন্তু সরকার বরাদ্দ দেয়নি, বরঞ্চ বছর ভিত্তিক যে থোক বরাদ্দ গুলো আসে সেটি কিন্তু কমিয়ে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন গুলোকে নিজস্ব আয়ে চলতে হবে। তো নগরের ড্রেনেজ সিস্টেমের জন্য যে মানে 1,500 বা 2,000 কোটি টাকার যে প্রজেক্ট নিতে হবে, সেটা আসবে কোথা থেকে? আক্তার ফারাক শাহীন, না এটা তো ঠিকই আছে, কথায় কথা তো আমরা সরকারকে দোষারোপ করতেই করি, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ যখন নির্বাচনে দাঁড়ায়, মেয়ররা তো অনেক প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিসের ভিত্তিতে এবং কতটুকু তার পূরণ করতে পারেন তারা, নাকি শুধুমাত্র সারা কথার মানে ফুলঝুরি এবং প্রতিশ্রুতির ফুলঝুরি? না, যারা নির্বাচনে আসেন তারা নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, উন্নয়নের কথা বলেন এবং বড় বড় প্রকল্প আমাদেরকে দেখান, বড় বড় প্রকল্প বাস্তবায়নের কথাও বলেন।
কিন্তু এখানে বরিশাল সিটি কর্পোরেশনের যে নিজস্ব আয় দিয়েই কিন্তু তারা চলছে, কোনো প্রকল্প সেটা কভার করছে না। সেটা আমি জাস্ট ছোট করে আনি, বরিশালের নিজস্ব সিটি কর্পোরেশন এলাকার যে আয় সেই তার দিয়ে এই উন্নয়ন পরিকল্পনাগুলো এবং নগরবাসীর স্বস্তির জায়গাগুলো এনশিওর করা যাচ্ছে না, এটাই তো? হ্যাঁ, এটাই মূল কথা। ওকে, আসছি আপনার কাছে। ড্রেনেজ সিস্টেমের উন্নয়নের জন্য কিন্তু একটা বরাদ্দ চাওয়া হয়েছিল, কিন্তু সেই বরাদ্দটা কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন আমি অধ্যাপক রেজাউল করিমের কাছে আরেকবার যেতে চাই, যদি তিনি থাকেন আমাদের সঙ্গে, আরবান এবং রুরাল প্ল্যানিং ডিসিপ্লিন। আচ্ছা, উনি নাই। জি, যদি থাকেন জনাব রেজাউল করিম, আপনার সুনির্দিষ্ট 2-3টা পয়েন্ট যদি বলেন যে খুলনা সিটি কর্পোরেশনকে এই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটাবার জন্য কি করণীয়? পিছনের দিকে তাকাই, সেটা হলো যে খুলনা শহরটা কিন্তু না, একটু সংক্ষেপে বলবেন, বিস্তারিত বলার সুযোগ নেই, সংক্ষেপে বলবেন। থেকে প্রায় 4-5 ফিট উপরে আছে, সেই জন্য নদীর দুটা কারণে প্লাবিত হয়। একটা কারণ হলো যে শহরের যে ক্যাচমেন্ট আছে সেই পানিটা কিন্তু বের হতে পারে না। আরেকটা হচ্ছিল যে যখন নদীর পানি বেড়ে যায় তখন আবার ভিতরে ঢোকে। এই দুইটা কারণে দেখা যায়। আর 52টা খাল ছিল খুলনাতে, এবং প্রায় খালগুলো ভরাট হয়ে গেছে, এবং এই খালের সাথে নদীর যে লিঙ্ক যেগুলো আছে এই লিঙ্ক গুলো কাজ করতেছে না। তাই দেখা যায় যে অল্প বৃষ্টি বা অতি এই ধরনের জলোচ্ছ্বাসে এটা দুইভাবেই হতে পারে। একটা হচ্ছিল যে নদীর পানি ফুলে গিয়ে শহরের ভিতরে ঢুকে যায়, কারণ শহরটা নদীর থেকে বেশ 5 থেকে 10 ফিট উপরে, এটা এলাকা ভিত্তিক বিশেষ করে। আর আরেকটা কারণে ছিল খুলনাতে প্রচুর আগে খাল ছিল, পুকুর ছিল, সেই পুকুরগুলো ভরাট করে তারা বাড়ি ঘর করে ফেলছে, সবকিছু করে ফেলছে, যার কারণে দেখা গেছে যে অল্প বৃষ্টি হলেই এখন এই শহরের পানি আর বের হতে পারে না। আগে শহরের ভিতরে কনজিউম করতো, শহরের যে ক্যাচমেন্ট এরিয়া ছিল সেই ক্যাচমেন্ট এর পানিগুলা আশেপাশের যে খাল এবং পুকুরগুলোতে মানে অলরেডি কভার করে ফেলতো। সমাধানের কথাগুলো আপনার কাছ থেকে শুনি নাই, প্রবলেমগুলো আমরা কম বেশি জানি। আসবো আপনার কাছে জনাব শওকত মাহমুদ। এই যে আজকে এখানে খবরের কাগজে দেখছি যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে বিদ্যুৎ খাতে 22,000 কোটি টাকার ক্ষতি। এই যে 22,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেল, কিন্তু নগর পরিকল্পনায় আপনার কি বলে যে ড্রেনেজ সিস্টেমের উন্নয়নে, পানি নিষ্কাশনে চিটাগংয়ের অবস্থাও কিন্তু ভালো না। এরকম বড় বড় শহরগুলো সবই একই অবস্থা। এখানে একটা গ্রেটার ম্যাসিভ কোনো প্ল্যানিংয়ের দরকার যে আছে, এটা তো আর বড় করে বোঝানোর দরকার নেই। অথচ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবসময় দাবি করে থাকি যে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশ একটা রোল মডেলে পরিণত হয়েছে। মানে কথাগুলো শুনলে আমাদের হাসি পায় যে রোল মডেল হওয়ার জন্য সাইক্লোন শেল্টার বানালেই কি রোল মডেল হয়ে যায়, বা উপকূলে নারকেল গাছ লাগালেই কি রোল মডেল হয়ে যায়। বাস্তবে অবস্থাটা হচ্ছে সামান্য মানুষ বেড়েছে, নিম্নাঞ্চলে মানুষ থাকছে, কিন্তু সামান্য একটা ঝড়েই কিন্তু আমরা এমন জবুথবু হয়ে পড়ি। আমাদের এই যে বিদ্যুতের কথা বললেন, বিদ্যুতের লাইন খুঁটি পড়ে গেছে। আমার জানতে ইচ্ছা করে গতকালকের ঘূর্ণিঝড়ে কত কিলোমিটার বেগে চোখটা আঘাত এনেছিল। এটা আমি পার্সোনালি জানি, এটা আমার অঙ্কতা হয়তো। তো এই বিদ্যুতের খুঁটি যে আমরা লাগালাম, উপকূলে বিদ্যুতের খুঁটির জোরটা কতখানি থাকা উচিত, যেই রাস্তায় ট্রাক চলবে সেই রাস্তাটা সেইভাবে বানানো উচিত, কিন্তু আমরা এগুলো মাথায় নেই না। আপনি দেখবেন যে কক্সবাজারে যে আপনার এই যে বিশাল হোটেলগুলো গড়ে উঠেছে, এই লাবণী থেকে কলাতলি পর্যন্ত, আমি শুনে আশ্চর্য হয়েছে এখানে কোনো সুয়ারেজ সিস্টেমই নাই। গ্রামে মাটির ভিতরে যেরকম ফেলা হয়, এখানে কোনো সুয়ারেজ সিস্টেমই নাই, কিন্তু হোটেল হচ্ছে, সরকার ট্যাক্স পাচ্ছে, কিন্তু সরকার এটা করছে না। তো এই যে মানে উদাসীনতা বা অমনোযোগিতা, এটা ছোটোখাটো ক্ষেত্রে কেন, বড় ক্ষেত্র হচ্ছে। আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, আমি আর অন্য কোথাও যেতে চাই না, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়েছি এটা চোখ জুড়ানো একটা গ্রিন ছিল, আর এখন এটা কংক্রিটের বস্তির মতো মনে হয়। এত বিল্ডিং উঠছে, কোথা দিয়ে কোন ফাঁক দিয়ে, মানে আমার মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি নেই। তো এগুলো তো এটা একটা মানে মন মানসিকতা, এটা ইন্ডিকেটর যে আমরা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসকে আমরা কিভাবে দেখতে চাই। গাছ কাটার প্ল্যান হচ্ছে, আর ইস্তিয়াকরা যেটা বললো যে রাস্তার মাঝখানে গাছ লাগানো হচ্ছে, এগুলো গাছ কোনো টেকসই গাছ। আগে আরবরিকালচার ঢাকা শহরে যেটা গণপূর্ত বিভাগের ছিল, যেসব গাছ লাগানো হতো এই গাছগুলো টেকসই হবে এবং প্রচুর অক্সিজেন ছড়াবে, বড় পাতার গাছ। এখন যেসব গাছ লাগানো হয়, মনে করেন এখন ওই আমাদের বন বিভাগ একবার বললো যে ওই যে একাশিয়া গাছ লাগায়, আরেকটা হচ্ছে ইউক্যালিপটাস লাগানোর জন্য জোর প্রচারণা চললো। পরে বলা হলো যে ইউক্যালিপটাসের কোনো উপকার নেই, এটা লাগানোর কোনো দরকার নেই, বরং বায়ু ক্ষতি করে। তো এই দৃষ্টিভঙ্গিগুলি আপনি আমাদের তো দরকার। আমরা আসলে শুরুর দিকে কিছু পদক্ষেপ গ্রহণ করি, কিন্তু
অর্থপূর্ণ অগ্রগতির যে জায়গাটা নিয়ে আমরা আলাপ করছি সের দিকে আমরা কিন্তু দৃষ্টিপাত করি না। আমি আরেকটা অভিমত আমি আপনার টেবিলেও বেশ কয়েকবার দিয়েছি যে আমাদের অর্থ বছরে পরিবর্তন হওয়া দরকার। কেননা আপনি জুন জুলাই অর্থ বছর করে আপনি কোনো নির্মাণ কাজ সঠিকভাবে করতে পারবেন না। আমি জানি না, আমরা আইয়ুব খানের বিরুদ্ধে অনেক কথা বলি, আইয়ুবের শাসনের বিরুদ্ধে কথা বলি, কিন্তু তার রেখে যাওয়া যে পদ্ধতি জুন জুলাইয়ের যে অর্থ বছর সেটা আমরা এখনও রেখে দিয়েছি। না, এটার আরেকটা কারণ আছে, আমি সরি, এটা হচ্ছে যে প্যারিস কনসোর্টিয়াম মিটিং হতো মার্চ মাসে, মে মাসে, এপ্রিলে। এইটাতে কত সাহায্য পাওয়া যাবে সেটার উপর নির্ভর করে আমাদের উন্নয়ন বাজেট তৈরি করা হতো। এইটার কারণে এখন তো প্যারিস কনসোর্টিয়াম অনেক অগ্রগতির জায়গা হয়েছে, কিন্তু আমরা সেই জায়গাগুলো এখনো পর্যন্ত ধরে রেখেছি। আমার ধারণা আমরা যে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে আপনি যদি প্রত্যেক শহরের দিকে আপনি দেখেন, প্রত্যেকটা শহরই যেন একটা বদ্ধ জলাশয়ের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবং সবই একসময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেতাম, মধুর ক্যান্টিনের সামনে দিয়ে গেলে মনে হতো যেন আমরা একটা অন্য পরিবেশে এসেছি। এখন বিকেলবেলা আপনি গেলে দেখবেন যে ডানে বায়ে তাকানোর জায়গা থাকে না। মানুষ বেড়েছে, ছাত্রছাত্রী বেড়েছে, সান্ধ্যকালীন সময়ে ছাত্রর সংখ্যা তো অনেক বেড়েছে। সব মিলে আমরা ওই পরিবেশটা ধরে রাখতে পারিনি, কিন্তু এটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন। জনাব আক্তার ফারুক শাহীনকে ধন্যবাদ দিতে চাই এবং প্রফেসর রেজাউল করিম আপনাকেও ধন্যবাদ দিতে চাই আমাদের সঙ্গে চিত্রাং পরবর্তী আপনাদের দুই নগরীর পরিস্থিতি এবং সেখানে উত্তরণের উপায় নিয়ে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি জনাব ইশতিয়াক রেজার কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে স্থানীয় রাজনীতি সম্পর্কে একটু আলাপ করব, কিন্তু ইউকেতে আজকে নতুন প্রাইম মিনিস্টার ক্ষমতা নিয়েছেন, ৪৫ দিনের মধ্যেই লিজ ট্রাসকে বিদায় নিতে হলো। মানে সারা পৃথিবী আসলে এক ধরনের একটা নতুন বাস্তবতার মধ্যে পড়েছে, নানা ধরনের কি বলবো যে রিয়ালিটি এখন তারা ফেস করতে হচ্ছে। কিভাবে সামনের দিনগুলো আপনি দেখছেন এই ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে? দেখেন, যে ঋষি সুনাক নিজেও কিন্তু বলেছেন যে তার সামনের দিন খুব কঠিন এই কারণে যে ব্রেক্সিটের পরে ইউকে ইকোনমি একটা টার্মোয়েলের ভিতর দিয়ে যাচ্ছে। পার্টিকুলারলি তাদের বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেগুলো ইউরোপ নির্ভর ছিল, সেখানে অনেক ধরনের প্রবলেম হয়েছে। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বড় ধরনের একটা সংকট তৈরি হয়েছে। আর সবচেয়ে যেটা বড় তৈরি করেছে সেটা হলো যে ইউক্রেন যুদ্ধের পরে তাদের যে নানা ধরনের পদক্ষেপ। ইউকে ইকোনমি আমরা যদি ইউরোপের দিকে তাকাই তাহলে কিন্তু ওই অনেক দিন থেকেই ব্যাডলি এফেক্ট, খুবই একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। এবং লিজ ট্রাস যে কাজটা করেছেন, সে তার চ্যান্সেলরকে যখন অর্থমন্ত্রীকে ছাঁটাই করেছেন, তখন কিন্তু তিনি নিজে তার ভিতর একটা অস্থিরতা যা আছে অর্থনীতি নিয়ে সেটা বোঝা গেল, যার কারণে আজকে খুব অল্প সময়ের মধ্যে 4-4টা প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম যে ইউকেতে পরিবর্তন হয়েছে। ঋষি সুনাকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হবে কিন্তু একটা ব্যালেন্স রক্ষা করা। একদিকে তার সামনে হাতছানি যে সে মানে এক্সপেকটেশনের চাপের মধ্যে পড়ে যাবে, কিন্তু প্রত্যাশার চাপে যে ইউকে ইকোনমি, ইউকের যে অর্থনীতি তাকে ঘুরে দাঁড়ানো। অন্যদিকে বাস্তবতা বড় কঠিন, সামনে শীত আসছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের ফলে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো যেইভাবে এফেক্টেড হবে, ইউকে তার বাইরে নিজেকে রাখতে পারবে না। আমি একটা অপ্রিয় বিষয়ের মধ্যে এই প্রসঙ্গ নিয়ে একটা অপ্রিয় বিষয় ঢুকে যেতে চাই, সেটা হলো যে ইউকের মতো দেশ বা পশ্চিমা এসব দেশগুলোতে ক্ষমতার পালা বদলটা এটা এক ধরনের কচু পাতার পানির মতো আর কি। ৪৫ দিনের মধ্যেই উনি ক্ষমতা হারালেন, এর আগে বরিস ক্ষমতা হারিয়েছেন, এখন উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন যেই সময়ের মধ্যে সেটি অত্যন্ত কঠিন। উনি নিজেও স্বীকার করছেন যে ইউকের একটা কঠিন দুঃসময়ে অর্থনৈতিক রিসেশনের মধ্যে উনি দায়িত্ব, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট ওভার। এখান থেকে কি আসলে আমরা মেসেজ পাচ্ছি? না দেখুন, ব্রিটেনের এই মানে অর্থনৈতিক সংকটের মধ্যেও তাদের যে পলিটিক্যাল বা ডেমোক্রেসির ক্ষেত্রে তারা যে অত্যন্ত সচেতন এবং বিশ্বে এগিয়ে আছে, এটা কিন্তু তারা প্রমাণ করলো। এবং নেতৃত্ব লিজ ট্রাসের যেই অর্থনৈতিক পদক্ষেপ মিনি বাজেট ছিল, সেটা সমালোচনা খোদ তার দলের ভিতরেই কিন্তু হয়েছে, এবং এই কারণেই তাকে সরে যেতে হয়েছে। তো সেই বিষয়গুলো আমি মনে করি যে কনজারভেটিভ পার্টি ওরা বুঝতে পারছে যে এখন একটা যদি সাধারণ নির্বাচন হয়, যেটা লেবাররা দাবি করছে, এটা হলে কনজারভেটিভ পার্টি পরাজিত হয়ে যাবে। তো ঋষি সুনাকের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিতে একটা স্থিতিশীলতা বা একটা কামব্যাক সিচুয়েশন তৈরি করা। সেকেন্ডলি, কনজারভেটিভ পার্টিকে আগামী নির্বাচনে নেতৃত্বে জিতিয়ে আনা, এটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ
42 বছরের একজন তাও আমি বলবো যে অশ্বেতাঙ্গ, তার উপরে যে গুরুদায়িত্ব পড়েছে সেটা তিনি কিভাবে পালন করতে পারবেন। ডেফিনেটলি তাকে ব্যালেন্স করে চলতে হবে এবং লেবার পার্টি আরও মারমুখী। তবে এইসব ক্ষেত্রে হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণ বহির্ভূত অনেক ঘটনা ঘটছে, যেটার কারণে ব্রিটিশরা বা ব্রিটিশ ইকোনমি বা ইউরোপিয়ান ইকোনমি এটা সাফার করছে। এটা খুব আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে গোটা ওয়ার্ল্ড যাচ্ছে এবং সেই জায়গায় আমি মনে করি যে এটা দেখার বিষয় যে আসলে পলিটিক্যাল চ্যালেঞ্জের চাইতে ইকোনমিক চ্যালেঞ্জটা যখন বড় হয়ে যায়, এটার জন্য একটা হেড অফ দ্য গভর্নমেন্ট, দলের ভেতরে দেশের মধ্যে গণতন্ত্র দুটোই কিন্তু। জি, জনাব সুভাষ সিংহ রায়, আমরা এই যে চ্যালেঞ্জগুলোর কথা যদি আলোচনা করি, মানে গেটিং ব্যাক টু আওয়ার হোম, যে আমাদের দেশেও কিন্তু ধরেন এখন সামনের বছর নির্বাচনের কথা বলা হচ্ছে, এটা নিয়ে দুই দলের মধ্যে বড় দলগুলোর মধ্যে খুব পাল্টাপাল্টি আছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীও কিন্তু ইকোনমিক রিসেশনের কথা বা এক ধরনের দুর্ভিক্ষের মানে দুরবস্থার কথা সামনের দিনে আসতে পারে এই আশঙ্কার কথা বারবার ব্যক্ত করছেন। আমরা কি বার্তা পাচ্ছি? ওখানে দেখেন যে 45 দিনের মধ্যে কিন্তু একটা সরকার তার নিরুপায় হয়ে তারা কিন্তু রণভঙ্গ দিয়েছে এবং তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে। সামনের দিনগুলো আমাদের জন্য কেমন আপনি দেখছেন? বরিস জনসন কিছুটা আগ্রহী ছিল, কিন্তু হঠাৎ করে সে পিছিয়ে আসলো। কারণটা হচ্ছে যে এই কঠিন চ্যালেঞ্জ সে আর মোকাবেলা করতে চায়নি, যে কারণে ঋষি সুনাক কিন্তু একেবারে আনকন্টেস্টেড হয়ে গেল। কিছু ভালো লাগার বিষয় তো থাকেই, যখন পূর্বপুরুষ পাকিস্তানি ছিল এখন লন্ডনের মেয়র, পূর্বপুরুষ বাঙালি ছিল যে টাওয়ার হ্যামলেটের মেয়র, আবার ঋষি সুনাক প্রধানমন্ত্রী। আমাদের কাছে একটা আনন্দের বার্তা পৌঁছে, রোমান্টিসিজম আসে। কিন্তু এটা তো সব নয়, কেউ আবার এখান থেকে আবার ব্রিটিশদের বিরুদ্ধে মধুর প্রতিশোধের কথা বলছেন, হুইচ ইজ ভেরি উইয়ার্ড কনসেপ্ট। না, কিন্তু এটা আবার এটা ঠিক হাস্যকর না, হাস্যকর হলো। আমি এই জায়গায় একটা বাক্য যোগ করব। আপনি জানেন জালিয়ানওয়ালাবাগে যখন হত্যাকাণ্ড হয়, ভয়াবহ সেই হত্যাকাণ্ড 1919 সালের, সেই 13 এপ্রিলের ইতিহাস আমরা পড়েছি, বইয়ে পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি। সেই সময়ের ব্রিটিশরা কিন্তু এবার অনুতপ্ত ছিল না। 100 বছর পরে ব্রিটেনের পার্লামেন্টে এটার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আবার ঘুরে ফিরে দেখেন, এই যে ভারতবর্ষকে যারা পরাধীন রেখেছিল 200 বছরের উপরে, কিন্তু তাদের লোকরা কিন্তু এই যে প্রতিশোধের কনোটেশনটা, দিস ইজ নট ভেরি রেলেভেন্ট। এটা ন্যাচারাল। ঋষি সোনাক নিশ্চয়ই কোহিনূর ফেরত দিবে না, ঋষি সোনাক নিশ্চয়ই বলবে না যে আমি যা করেছি সব ভুল করেছি। কিন্তু একেবারে কি এটা আমাদের কাছ থেকে ঋষি সোনাক উইল বি মোর ব্রিটিশ দেন দ্য ব্রিটিশ। হ্যাঁ, সেটা থাকবেই, কিন্তু তাকে বারবার প্রমাণ করতে হবে যে আমি কিন্তু অরিজিনাল ব্রিটিশ। এই যে আলোচনাটা এখনো হলো, সেই জায়গাটাই আমি বলি, অর্থনীতির যে চ্যালেঞ্জটা ঋষি সোনাককে যে মোকাবেলা করতে হবে, তার ব্যাকগ্রাউন্ড তো ধনাঢ্য পরিবারের লোক এবং গোল্ডম্যান স্যাক্সে তিনি চাকরি করে এসছেন, অর্থনীতি বোঝেন। এর আগে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তারপরেও না, হি ওয়াজ নট দ্যাট সাকসেসফুল ডিউরিং হিজ সেখানে তাকে পদত্যাগ করতে হয়েছে। এই সব মিলে তার সামনে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আগামী 2 বছর। উনি তো 3টে সাবজেক্ট পড়েছেন, অর্থনীতি পড়েছেন, পলিটিক্স পড়েছেন আর ফিলোসফি পড়েছেন। অর্থনীতিতে ফেল করেছেন, এখন পলিটিক্সে দেখা যাবে, না পারলে ফিলোসফার হয়ে যাবে। He will be political economic philosopher. এবং সেটার একটা বিষয় কি, আগামী 2 বছর আমরা জানি না যে কতজন প্রধানমন্ত্রী আরো আসবে, কিংবা আগাম নির্বাচন হয়ে যাবে কিনা। আমাদের দেশের অবস্থার সঙ্গে মিলিয়ে দেখুন, ওইসব পার্লামেন্টে তো সরকার পরিবর্তনের একটা পথ খোলা আছে, অনাস্থা ভোটের প্রভিশন আছে, পার্লামেন্টারি কু হয়ে যায়। মার্গারেট থ্যাচার বিদেশ থেকে এসে বসতে দেখা গেল তার এগেনস্টে পার্লামেন্টারি কু হয়ে গেছে, সে রিজাইন করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে তো দলের ভিতরেই, কিন্তু আমাদের এখানে তো সরকার পরিবর্তনের পথ কিন্তু সংসদে নেই, পার্লামেন্টে নেই, এবং যেই কারণে সবাই আন্দোলনের দিকে, রাজপথের আন্দোলনের দিকে ধাবিত হয়। তো এটা এখন বাংলাদেশে সরকার যে জন অসন্তোষের মুখে দাঁড়িয়ে আছে, সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে ধরে রাখার ক্ষেত্রে এবং মানবাধিকার লঙ্ঘন সব বিষয়ে সরকার এমন একটা কোণঠাসা অবস্থায় আছে, এবং আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে। সেই জায়গায় আগামী নির্বাচনকে সামনে রেখে একটা সরকার পরিবর্তন এবং এই সরকারকে প্রতিস্থাপন করে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবি সরব হয়েছে।
তো সেই জায়গায় আমি মনে করি যে সরকার আগামী বছর দেশ দুর্ভিক্ষে পড়বে এবং রিসেশন, মন্দা খুব ভয়াবহ হবে, অর্থনৈতিক মন্দা, কথাগুলো বলছে। এটা আন্তর্জাতিক আমি বলবো যে কনটেক্সটও যেরকম সত্য, একইভাবে আমাদের দেশীয় রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত বা দুর্নীতিগত কারণেও কিন্তু এই সমস্যাটা আরও তীব্র হবে। কারণ বিদ্যুৎ খাতের সমস্যাটা তো এটা মূলত আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ তো বেরিয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জের নামে, যারা বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তা তাদেরকে দিয়েই। তো এই বিষয়গুলো নিয়েই ক্যাপাসিটি চার্জ তো দিতে হবে, না দিতে হবে, কিন্তু এই চুক্তিগুলো আপনি বিদ্যুৎ নিতে পারছেন না, কিন্তু আপনি দিচ্ছেন না, কিন্তু আমার সামর্থ্যটা তো আপনার রাখতে হবে। আপনি সামর্থ্য রাখেননি কেন? আপনি উৎপাদন করছেন। আগে বলতেন যে খাম্বা বানায় রাখছে, বিদ্যুতের উৎপাদনের অবস্থা নাই। এখন উৎপাদনের অবস্থা মনে হচ্ছে এখন খাম্বা নাই, বিদ্যুৎ বিতরণ সঞ্চালনের কোনো ব্যবস্থাই সেভাবে রাখা হয়নি। সে কারণে 25,000 মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা আমরা আছে, কিন্তু আমরা 12,000-এর বেশি করতে পারছি না, কারণ আমরা এটা জেনারেট করা বা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তো সেই জায়গায় সরকার যেখানে দাঁড়িয়ে আছে, আমি মনে করি রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই একটা সংকট ঘনীভূত হয়েছে। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা সম্প্রতি যে কথা বলেছেন যে রিজার্ভ সংকট, এবং আমাদেরকে দিনের বেলাও শপথ করব যে আমরা দিনের বেলা বিদ্যুৎ করব না। আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মত এটা ব্যক্তিগত মত হতে পারে না, তিনি কিন্তু এটা অত্যন্ত বড় পলিসি মেকারদের একজন এখানে। সুতরাং আমি একজন নাগরিক হিসেবে আতঙ্কিত বোধ করছি এই কারণে যে উনি নিশ্চয়ই না জেনে এই কথা বলেন, এবং যেহেতু রাজনীতিবিদ না, সুতরাং কথার মার পেছনের ভিতরে সেই অর্থে নাই, সেই হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর মতো মুখ ফুসকে বলে ফেলছেন। কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হলো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রথম ক্রাইসিস হলো ক্রাইসিস হবে না এটা চিন্তা করা। আপনি কেন চিন্তা করলেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একই রকম থাকবে অথবা এলএনজির দাম একই রকম থাকবে? আপনি এলএনজি নির্ভর হলেন, 12 বছর আগে ক্ষমতা নিয়েছেন, কেন 10 বছর ধরে আমার গ্যাস খুব খনন না করে ফেলে রেখেছেন? একই সময় তো মায়ানমার ঠিকই খনন করেছে এবং তারা গ্যাস পেয়েছে। আপনি এখন কেন বলছেন যে ঘোলা থেকে আমার গ্যাস আনতে অনেক টাইম লাগবে? তা এতদিন কেন আনেন নাই? আপনার তো সুযোগ ছিল। অর্থাৎ আমরা জ্বালানিতে মানে গ্যাসটাকে ইম্পোর্ট করতে, এলএনজি ইম্পোর্ট করতে গেছি অন্য কোনো উদ্দেশ্যে, এবং এবং এটা যে একটা বড় ধরনের সংকট করবে কখন এটা মাথায় নেই। জ্বালানি লোডশেডিং শুরু হওয়ার 19শে জুলাই শুরু হয়েছে, তার কয়েকদিন আগে তো শতভাগ বিদ্যুৎ উৎপাদন উদযাপন করেছি, তখন কেন প্রেডিক্ট করতে পারে নাই? আর পুরোটা নিশ্চয়ই ইউক্রেন যুদ্ধের সাথে রিলেটেড না, এখানে ব্যবস্থাপনার সংকট ছিল, শাসন প্রণালীর ভিতরে কোনো না কোনো একটা ব্যবস্থাপনা ছিল। আমি এই আলোচনার সাথে যোগ করব এই কারণে, আপনি এই সরকারের আমলে আপনার বিদ্যুৎ যে পথনকশা, সেই পথনকশা কিন্তু খুব দ্রুততার সাথে এগিয়েছে এবং দক্ষতার সাথে এগিয়েছে। আপনি বলছেন এই সরকারের সময় কিন্তু 4টি রিগ কেনা হয়েছে। আমরা বলছি যে কোনো অনুসন্ধান করি নাই, আপনি যদি হিসাব নেন 21টি অনুসন্ধান করা হয়েছে, এবং সেখানে 50টি উন্নয়ন এবং 56টি আপনি ওয়ার্ক ওভার কূপ খনন করা হয়েছে, এবং 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস অতিরিক্ত কিন্তু সংযোজিত হয়েছে। এখন এই যে বলা হচ্ছে আমাদের ঠিক তো যে আমাদের সেই ক্যাপাসিটি আমরা অর্জন করেছি, 25,000 মেগাওয়াটের মতন বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সংকটটা জ্বালানির, এবং সেই জ্বালানির সংকট যখন বলবো আমরা, পৃথিবীতে এখন 90টা দেশে জ্বালানি সংকট চলছে, এটাও যেন আমরা মাথায় রাখি। এবং সেই প্রেক্ষিতে আমার এই কথাগুলো বলতে হচ্ছে যে আজকের বাস্তবতাকে আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং যে কারণে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটাকে যদি আমি ওই ইতিবাচক অর্থে ব্যাখ্যাটা নিতে হবে, তিনি মানুষকে সংযমী হতে বলছেন, সাশ্রয়ী হতে বলছেন, এবং দুর্ভিক্ষ শব্দটির ব্যাপারে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাটা যথাযথ ব্যাখ্যা নয়। কেননা আপনি জানেন যারা পরিবেশের কথা বলে, যারা পারমাণবিক বিদ্যুৎ থেকে শুরু করে এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে গিয়েছিল, তারা কিন্তু আবার ফিরে আসছে জার্মানি সহ। এগুলো মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আমরা সামনের দিকে যদি সেই পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী যেই পথে এগোচ্ছেন যদি এগোতে পারি, আমরা নিশ্চয়ই
আমরা সফল হব, সংকটন করতে পারবো। ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা এবং জনাব শওকত মাহমুদ, আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntbbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। আর কোভিড ডেঙ্গুর ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। সবাই ভালো থাকবেন।